জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো হাসপাতালে ওসমান হাদি কেমন আছেন, জানাল ইনকিলাব মঞ্চ। এরপর জানাচ্ছি এনসিপি নেতাকে বাঁচাতে গিয়ে ৩ পুলিশ কর্মকর্তা আহত। এদিকে বক্তব্যে ভুয়া ছবি উল্লেখ করায় রিজভিকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক। তারপর জানাবো হাদির ওপর হামলাকারীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা। আরও থাকছে যে কারণে জামায়াতে যোগ দিয়েছেন, জানালেন আখতারুজ্জামান। সবশেষে জানাবো আখেরি মোনাজাতে শেষ হল রংপুর বিভাগীয় ইজতেমা। এবার বিস্তারিত খবর। হাসপাতালে ওসমান হাদি কেমন আছেন, জানাল ইনকিলাব মঞ্চ। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান বেন হাদি এখন অ্যাবাকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার ১৩ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সংবাদ মাধ্যমকে বলেন, ওসমান হাদির ইন্টারনাল রেসপন্স আছে, তিনি এখনও আশঙ্কামুক্ত নন। চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন, তারা এর চেয়ে বেশি কিছু বলতে পারছেন না। এছাড়া মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকি বলেন, শরীফ ওসমান হাদি বর্তমানে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন এবং রক্ত গ্রহণ করছেন, যা তার স্বাস্থ্যের জন্য ইতিবাচক। আমরা আশাবাদী তাকে অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য ভালো কোনো জায়গায় নেওয়া হবে। তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এর আগে শুক্রবার ১২ ডিসেম্বর সন্ধ্যা ৭:৩০টার দিকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর অ্যাবাকেয়ারে হাসপাতালে নেওয়া হয়। রাত ৮টা ৬ মিনিটে তাকে বহন করা অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যাবাকেয়ার হাসপাতালে পৌঁছায়। উল্লেখ্য, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি। রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় পেছন থেকে আসা মোটরসাইকেলের আরোহী খুব কাছ থেকে ওসমান হাদির মাথা লক্ষ্য করে গুলি চালায় এবং গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। এরপর মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। এনসিপি নেতাকে বাঁচাতে গিয়ে ৩ পুলিশ কর্মকর্তা আহত। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির জেলা সাংগঠনিক সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ১২ ডিসেম্বর পবা উপজেলার কাটাখালী পৌরসভার দেবানপাড়া এলাকায় একটি দোকান ভাঙচুরকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এতে তিনি সামান্য আহত হন। তাকে উদ্ধার করার সময় আহত হন ৩ পুলিশ সদস্য। খবর পেয়ে সাজু পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে শিহাব ও মামুন নামের দুজনের নেতৃত্বে তাঁর ওপর হামলা হয়। পুলিশ তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়। উদ্ধার করতে গিয়ে মতিহার জোনের এসি সোহেল রানা, ওসি কাটাখালী ও ওসি তদন্ত প্রদীপ কুমার ছান সহ আমি আহত হয়েছি। নাহিদুল ইসলাম সাজু বলেন, আমার বাবার কাটাখালী ব্যবসায়ী সমিতির সভাপতি। পরিস্থিতি শান্ত করতে সেখানে গিয়েছিলাম, অস্ত্রধারীরা আমার ওপর হামলা করে। পুলিশ যখন আমাকে উদ্ধার করছিল তখন তারা ২ রাউন্ড গুলিও ছোড়ে। মতিহার জোনের এসি সোহেল রানা বলেন, ওসি কাটাখালী ও ওসি তদন্ত প্রদীপ কুমার ছান সহ আমি আহত হয়েছি। বক্তব্যে ভুয়া ছবি উল্লেখ করায় রিজভিকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, ভুয়া ছবিকে সত্য ধরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির হত্যাকারীর সঙ্গে তাকে জড়িয়ে রিজভি অপতথ্য ছড়িয়েছেন। সেজন্য রুহুল কবির রিজভিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আজ শনিবার ১৩ ডিসেম্বর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ আহ্বান জানান তিনি। ফেসবুকে সাদিক কায়েম লেখেন, আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভি শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীর সঙ্গে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছেন তা বিএনপির মতো সংগঠনের সিনিয়র নেতার কাছ থেকে কোনোভাবে প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ নয়।
ভিপি সাদিক কায়েম লেখেন, যারা আগামীর বাংলাদেশ গড়ার আশ্বাস নিয়ে জনতার কাছে যাচ্ছেন, তারা যখন যে কোনো সংকটে সত্য জানার চেষ্টা না করে আওয়ামী নির্ভর অপতথ্যকে ফ্যাক্ট হিসেবে গ্রহণ করেন, তখন আগামীর দেশ বিনির্মাণে তাদের সক্ষমতা নিয়ে জনমনের সংশয় তৈরি হয়। ফেসবুকে তিনি আরও বলেন, আমাকে নিয়ে আজকে বিএনপির সমাবেশে জনাব রুহুল কবির রিজভী প্রদত্ত বক্তব্যে ভুয়া ছবি নির্ভর যে মিথ্যা অভিযোগ আমার সাথে শুটার একই টেবিলে চা খাচ্ছেন দাবিতে তুলেছেন, তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দল হিসেবে বিএনপি এবং ব্যক্তি রিজভী নিজেকে অপতথ্য ছড়ানোর অপরাধ থেকে দায়মুক্ত করার আহ্বান জানাচ্ছি। এর আগে আজ বিএনপির সমাবেশে রুহুল কবির রিজভী বলেছেন, ওসমান হাদির ওপর হামলায় শনাক্ত ব্যক্তি ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে চা খাচ্ছেন, এর বিচার কে করবে? উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে সন্ধ্যার পর তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে থাকা জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা দেওয়ার কথাও বলা হয়েছে। আজ শনিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এই তথ্য জানান। মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্তর্বর্তী সরকার গভীর দুঃখ প্রকাশ করেছে। এই বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারব। এই হামলায় জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে আমরা জনগণের সার্বিক সহযোগিতা পাব বলে বিশ্বাস করি। হাদির ওপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার সকল চেষ্টা সরকার দমন করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার চলমান। ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির ওপর হামলাকারী ফায়সালকে ধরিয়ে দিতে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কারণে জামায়াতে যোগ দিয়েছেন জানালেন আখতারুজ্জামান। জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। নতুন দলে যোগ দিয়েই তিনি বলেছেন, জামায়াত দেশপ্রেমিক একটি দল। শনিবার সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। একসময় জামায়াতের কড়া সমালোচক এই মুক্তিযোদ্ধা এদিন প্রাথমিক সহযোগী সদস্য ফর্ম পূরণ করে জামায়াতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। জামায়াতে যোগ দেওয়ার কারণও জানিয়েছেন তিনি। আখতারুজ্জামান বলেন, বিএনপির কথার ঠিক নেই। উনি অর্থাৎ তারেক রহমান বলেছেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের লক্ষ মানুষকে হত্যা করেছে। কথাটা সঠিক নয়। আমরা মুক্তিযুদ্ধ করেছি পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধ করিনি। আপনি একের পর এক মিথ্যা বলে যাবেন। এর প্রতিবাদে আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। কারণ জামায়াত তো দেশদ্রোহী কোনো দল নয়। জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক দল। জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধকে স্বীকার করে এবং তাদের যে গঠনতন্ত্র আছে সেখানেও এটা স্পষ্টভাবে লেখা আছে। বিএনপি নীতি নির্ধারকদের সমালোচনা করে আখতারুজ্জামান বলেন, ১৯৯১ সালে জামায়াতে ইসলামীকে সঙ্গী না করার জন্য আমি দলের শীর্ষ নেতৃত্বকে অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তারা ওই সময় আমার কথা শোনেননি। ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে একাট্টা হয়ে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলেও জামায়াতে ইসলামীর সঙ্গে তারা আবার জোটবদ্ধ হয়েছিল এবং সরকারও গঠন করেছিল। গত ১৫ বছর আওয়ামী লীগের রোষানলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াত। তাদের নেতাদের ফাঁসিতেও ঝুলিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি যেমন নির্যাতিত হয়েছে, নিপীড়ন ভোগ করেছে, মাইর খাইছে, মামলা মোকদ্দমা খাইছে, অনুরূপভাবে জামায়াতেও খাইছে, নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। আখতারুজ্জামান বলেন, ৫ অগস্টের পরে এখন যেখানে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে চলার কথা, ঐক্যের রাজনীতি নিয়ে এগিয়ে যাওয়ার কথা, সেখানে দেখা গেল বিভক্তির রাজনীতির সূচনা করল বিএনপি। বিএনপি থেকে সদ্যই জামায়াতে যোগ দেওয়া এই নেতা বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলছে, ভালো কথা, আমিও তো মুক্তিযোদ্ধা, কিন্তু আমরা তো ৭১ সালে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, জামায়াতের সঙ্গে তো নয়। তাহলে এখন এসব নিয়ে কেন ঝগড়াঝাটি? আমার প্রশ্ন, আপনি কাদের স্বার্থে এখন জামায়াতের বিরুদ্ধে কথা বলছেন? আখতারুজ্জামান বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির নেতারা এত পাগল হয়ে যান কেন আমি তা বুঝতে পারি না। সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান ১৯৭১ সালে ৩ নম্বর সেক্টরের কমান্ডার মেজর কে এম শাফিউল্লাহর অধীনে যুদ্ধ করেন। আখেরি মোনাজাতে শেষ হল রংপুর বিভাগীয় ইজতেমা।
রংপুরে বিভাগীয় ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। দেশ, জাতি ও মুসলিম উম্মার হেদায়েত ও শান্তি কামনায় আল্লাহর দরবারে দুহাত তুলে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ইজতেমার ময়দান। এর মধ্য দিয়ে রংপুর বিভাগীয় ইজতেমার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা। শনিবার ১৩ ডিসেম্বর দুপুর ১২টায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী বিভাগীয় ইজতেমা শেষ হয়। নগরীর ৪ নম্বর আমাশু কুকরুল এলাকায় ৮০ একর জমির বিস্তৃত এলাকা জুড়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল তাবলিগ জামায়াতের এই বিভাগীয় ইজতেমা। ইজতেমায় রংপুর বিভাগের ৮ জেলাসহ দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলের কয়েক লাখ মুসল্লি অংশ নেন। লাখো মুসল্লির সঙ্গে মোনাজাতে অংশ নিতে ভোর থেকে হাজার হাজার মানুষ ইজতেমা ময়দানে ছুটে আসেন। মূল ময়দানে জায়গা না পেয়ে আশপাশের খালি জায়গায় ও রাস্তায় অবস্থান নিয়ে আখিরি মোনাজাতে অংশ নেন। লাখো মুসল্লির সঙ্গে হাত তুলে আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। আখিরি মোনাজাতের আগে চলে পবিত্র কোরআন হাদিসের আলোকে বয়ান। এরপর অনুষ্ঠিত হয় হেদায়েতি বয়ান। লাখ লাখ মুসল্লিদের উপস্থিতিতে এবাদত বন্দেগি, জিকের আসগার আর আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয় ইজতেমা ময়দান। প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর ফজরের নামাজ আদায়ের পর আম বয়ানের মধ্য দিয়ে রংপুর বিভাগীয় ইজতেমা শুরু হয়। বিভাগীয় ইজতেমায় দুদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম চলে দেশ বিদেশের খ্যাতনামা আলেমদের বিভিন্ন ভাষায় বয়ান। এতে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈমান, আখলাক ও দ্বীনের বিভিন্ন বয়ান শোনেন এবং দ্বীনের দাওয়াতে বের হওয়ার জন্য নিয়ত করেন।